প্রিয় দর্শক, স্বাগত এশিয়া পোস্টের নিয়মিত আয়োজন আলাপন আজকের পর্বে। আজ আমাদের সঙ্গে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের পদমর্যাদায় যুগ্ম সাধারণ সম্পাদক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে যুক্ত এই নেতা আন্দোলন, সাংগঠনিক কার্যক্রম এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দাবি আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। রাজনৈতিক জীবনে হামলার শিকার হয়ে গুরুতর আহত হওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। ছাত্র রাজনীতির বর্তমান বাস্তবতা, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সমস্যা, আন্দোলন সংগ্রামের অভিজ্ঞতা এবং রাজনৈতিক সহিংসতা, আগামী দিনের তারুণ্যের নেতৃত্ব নিয়ে আমরা তার সাথে কথা বলতে চাই। বিন্দু ভাই, কেমন আছেন? স্বাগত। আলহামদুলিল্লাহ, ভালো আছি। ধন্যবাদ আপনাকে এবং পাশাপাশি আপনার মাধ্যমে যারা এশিয়া পোস্ট দেখছেন সকল দর্শক বিন্দুদেরকে ধন্যবাদ জানাই এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনের আগে ছাত্র রাজনীতি করতেন, সেই একটা পরিস্থিতি আপনাদের উপরে গেছে। এই 5ই আগস্টের পরে এখন পর্যন্ত অন্যরকম পরিস্থিতি পার করছেন। এই দুইটা সময়ের তফাৎ কেমন দেখছেন? 5ই আগস্টের আগে আমরা সব সময় গুম, খুন, হামলার শিকার হওয়ার যে একটা আতঙ্ক, ভয়কে জয় করে রাজপথে থাকার যে একটা কর্মকাণ্ড, সেগুলো নিয়ে আমরা ব্যস্ত ছিলাম। ধরেন, আমরা সঠিকভাবে সবসময় আমরা বাসায় থাকতে পারতাম না, ঘুমাতে পারতাম না, আমরা আমাদের একাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারতাম না, আমরা একটু ভালোভাবে খেলাধুলা করতে পারতাম না। অর্থাৎ একজন শিক্ষার্থী হিসাবে আমার যেই অধিকারগুলো রয়েছে বা আমার যেই আপনার কর্মকাণ্ডগুলো রয়েছে, সেগুলো আমরা সঠিকভাবে পরিচালনা করতে পারতাম না। 5ই আগস্টের পরে আমরা আমাদের একাডেমিক কার্যক্রমগুলো পরিচালনা করতে পারছি, আমরা শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দিতে পারছি, আমরা শিক্ষার্থীদের সেবায় নিয়োজিত আছি, শিক্ষার্থীদের ভালো হবে, কল্যাণ হবে। এক কথায় যদি বলতে চাই, শিক্ষার্থীদের বন্ধু হিসেবে, সেবক হিসেবে কার্যক্রম করার ব্যাপক সুযোগ পাচ্ছি। এটা একটা অনেক বড় তারতম্য। পাশাপাশি আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আমাদের বাক স্বাধীনতা ফিরে এসেছে, আমরা বাসায় ঘুমাতে পারছি, আমরা 3 বেলা বাসায় খাবার খেতে পারছি। এটা আমাদের জন্য অনেক বড় একটা প্রাপ্তি। এই প্রবলেমগুলো, এই কষ্টগুলো আমরা প্রায় ফেসিবাদের সময় 15.5 বছর আমরা ফেস করেছি। এমনও পরিস্থিতি আমাদের তৈরি হয়েছে, আমাদের সহযোদ্ধাদের, যে আমাদের বাবা মা অসুস্থ হলে অথবা আমাদের বাবা মা মারা গেলেও আমরা দেখা গেছে অনেক সময় যাওয়ার আমাদের সুযোগ হতো না। এই ধরনের অনেক দুঃখ কষ্টের ভিতরে আমাদের জীবন পরিচালিত হয়েছে, যেটা 5ই আগস্টের পরে সেই জিনিসগুলোর মধ্যে অনেক তারতম্য রয়েছে। এখন উপভোগ করছেন সময়গুলো? এখন আমরা উপভোগ করছি। আপনার শুরুর গল্পটা জানতে চাই। সেই গাজীপুরের শ্রীপুর থেকে আজকের জাতীয় ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন, শুরুর গল্পটা শুনতে চাই, কেমন ছিল? আমি যদি বলি তাহলে আমি 2003 সালে আমার ওয়ার্ড ছাত্র দলের সাধারণ সম্পাদক থেকে আমার রাজনীতির সূচনা বা শুরু। বেসিক্যালি আমি একজন জাতীয়তাবাদী আদর্শের পরিবারের সন্তান, আমাকে আপনি বলতে পারেন। পরিবারে দেখেছি বড় ভাই বা বাবা মা তারা বিএনপি বা ধানের শীষকে খুব পছন্দ করতেন। তো তাদের পছন্দের বিষয়টা যখন আমার ভিতরে আসে, তখন আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেশপ্রেম এবং আদর্শ এবং নীতি নৈতিকতা আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন। তখন থেকেই যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, ওনার দেশপ্রেম এবং আমার পরিবারের, যেহেতু আমার পরিবার বিএনপি পরিবার, জাতীয়তাবাদী আদর্শের পরিবার, ওইখান থেকেই মূলত আমার শুরু এবং সূচনা। আপনি যখন তারপরে সাধারণ ছাত্র হিসেবে পড়াশোনা করছেন, পাশাপাশি তো ছাত্র দল করছেন, ঠিক আছে, কিন্তু আগামী দিনে আপনি রাজনীতি করবেন নাকি অন্য কিছু করবেন, এরকম কোনো ভাবনা কাজ করেছিল কিনা? আমি ছোটবেলা থেকে জনগণ এবং শিক্ষার্থী এবং মানুষের জন্য কিছু করতে চাই। আপনি যখন মানুষের জন্য কিছু করতে চাইবেন, তখন কিন্তু আপনি একা একা পারবেন না। আপনাকে একটা প্ল্যাটফর্মের মাধ্যমে যদি আপনি করেন, তাহলে আপনার জনগণের কাছে পৌঁছাতে খুব সহজ হবে। তখন আমার কাছে মনে হলো, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যেহেতু দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ এবং জনপ্রিয় ছাত্র সংগঠন, সুতরাং আমি যদি ছাত্রদলের মাধ্যমে চাই, আমি শিক্ষার্থীদের এবং জনগণের সেবা করতে পারবো। সেই থেকে আমার ছাত্রদলের রাজনীতি বেসিক্যালি শুরু হয় এবং সূচনা হয়, আজকে দিন পর্যন্ত আমি আসি। প্রথম যখন কোনো মিছিল আপনি গেছেন, সেই সময়ের অনুভূতিটা কেমন ছিল? আমি প্রথম অনুভূতির কথা বলি, তাহলে আমি ছাত্র রাজনীতি ধরেন তখন তো এত কিছু বুঝতাম না, আমরা খুবই ছোট মানুষ। আপনি যখন 6-7-এ পড়বেন, আপনি কিন্তু আহামরি ওরকম কিছু বুঝবেন না, আমিও বুঝতাম না। কিন্তু যে দেশপ্রেমের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, খালেদা জিয়া দেশপ্রেম থেকে উদ্বুদ্ধ হয়ে যেহেতু ছাত্রদলে আসা এবং পরিবার থেকে পাওয়া, তো বিভিন্ন মিটিং মিছিলে যেতাম। কিন্তু যখন আমি প্রথম ছাত্রদলের ওয়ার্ড ছাত্রদলের সেক্রেটারি হওয়ার জন্য মিছিল নিয়ে কর্মী সম্মেলনে ঢুকি, তখন খুব সম্ভবত আমি 7-8-এ পড়ি।
তখন আমি আমার মিছিল নিয়ে ঢুকার পরে সবাই আমাকে খুব উৎসাহ উদ্দীপনা দিচ্ছিলেন। এবং আমি প্রথম আমি বক্তব্য দিই, যেহেতু আমি একজন প্রার্থী ছিলাম, আমার বক্তব্যটা খুবই সুন্দর হয়েছিল। এবং আমার যারা সিনিয়র নেতৃবৃন্দ ছিল তারা আমাকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করেছিলেন যে সবাই যে বক্তব্য দিয়েছে এবং সবাই যে মিছিল নিয়ে এসেছে তার মধ্যে আমার বক্তব্য, আমার মিছিল নাকি খুবই সুন্দর ছিলেন। আমাকে সকল সিনিয়ররা উদ্বুদ্ধ করলেন এবং আমাকে উৎসাহ দিলেন। ওই বিষয়টা আমার শুরুর দিকের আমাকে খুব অনুপ্রেরণা দেয় এবং আমার খুব মনে আছে এবং মনে থাকবে। আচ্ছা, একটু সরাসরি আপনার ছাত্র রাজনীতি নিয়ে এবার কথা বলতে চাই। 2006 সালে এসএসসি ব্যাচ ছিলেন, কিন্তু এক বছর আপনি পিছিয়ে পড়েছেন। 2007 সালে পাশ করেছেন। এই এক বছর কেন পিছিয়ে পড়লেন, বা ওই সময়টা আসলে আপনার জীবনে কি প্রভাব পড়েছিল? আপনারা জানেন যে 1-11-এর পরে আমাদের দলের উপরে এবং আমাদের ছাত্র দলের উপরে এবং আমাদের একদম সর্বোচ্চ নেতৃত্বের উপরে অনেক বেশি আঘাত আসে। তারই ধারাবাহিকতা আমাদের মতো তৃণমূল পর্যায়ে যারা ছিল তারাও ছিল। ওই সময়ে ছাত্রলীগ দ্বারা আমি নির্যাতিত হই এবং আমার উপরে খুব বড় ধরনের একটা নির্যাতনের শিকার হই আমি। এবং আমার বিশেষ করে আমার হাতের উপরে আপনার আঘাত করা হয়, কূপ দেওয়া হয় এবং তখন আমার হাতের রক্তনালীগুলো কেটে যায় এবং এবং রগও কেটে যায়। তখন এইটার কারণে আমি প্রায় 1 বছর হাতে কলম ধরার সুযোগ আমার ছিল না। তখন আমার একটা গ্যাপ হয়। পরবর্তীতে আমি সাথে এসে আপনার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হই। আপনি যেটা বলছিলেন ওই সময়টা যে আপনার হাতে 17টা রগ কেটে দেওয়ার কথা আপনি বলছিলেন, এছাড়া আরও নানা রকম নির্যাতনের শিকার হয়েছেন, 1 বছর পিছিয়ে গেছেন, তখন কি আপনার কাছে মনে হচ্ছিল যে আমি ছাত্রদল বা ছাত্র রাজনীতি করতে এসে ভুল করেছি, আমার মনে হয় রাজনীতি না করলেও হতো, বা আমি আর রাজনীতি করব না, এইরকম কি মনে হয়েছে কিনা? দেখেন, এটা আমি যদি বলতে যাই আপনাকে 1 মিনিট সময় দিতে হবে। আপনি যদি আপনার লক্ষ্য স্থির করেন, আপনি জনগণের সেবা করবেন, আপনি জনগণের জন্য, দেশের জন্য কিছু করতে চাইবেন, তাহলে অবশ্যই আপনাকে মামলা হামলা শিকার হতে হবে। আপনি বাংলাদেশ সহ সারা বিশ্বের যত পলিটিক্যাল লিডার আছে, যদি এদেরকে অ্যানালাইসিস করেন, আপনি একজন নেতৃত্ব পাবেন না যিনি হামলা মামলা শিকার হয়নি। সুতরাং রাজনীতিতে যেহেতু আমি এসেছি এবং আমি যেহেতু একটি রাজনৈতিক পরিবারের সন্তান, সুতরাং আমার উপরে মামলা হবে, হামলা হবে, এটা খুব স্বাভাবিক। আমার উপরে এই ধরনের হামলা হওয়ার পরেও আমি সুস্থ হওয়ার সাথে সাথে আমি আবার ছাত্র রাজনীতিতে ফিরে আসার চেষ্টা করেছি। বিশেষ করে আমাকে যখন আপনার 13 সালের যখন আমাদের 13-14 আন্দোলন চলছিলেন, 13 সালে আমার স্পষ্ট মনে আছে, আমরা যখন তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে যখন একটা একতরফা নির্বাচন হচ্ছিল, তখন ওই আন্দোলনের সময় আমরা মিটিং মিছিল করেছি এবং আমি অন্যায়ের প্রতিবাদে পোস্টারিং করছিলাম বনানীতে, তখন আমাকে অ্যারেস্ট করা হয়। আপনি যদি বলেন আমাদের মরহুম নেত্রী, আপসীর নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আপনার অবৈধ মিথ্যা মামলা দিয়ে ক্যাঙ্গারু কোর্টে আপনাকে যাতায়াত করা হতো, এটাও কিন্তু আমাদের জন্য একটা আন্দোলন ছিল। ওই সময় আমরা একজন হাজিরে আসা মানে তাকে অবশ্যই অ্যারেস্ট হতে হবে, এই ধরনের আমরা চিন্তা ভাবনা নিয়ে আসতাম। তখন আমি অ্যারেস্ট হয়েছি। তখনও কিন্তু আমরা এই ধরনের হামলা শিকার হয়েছি। পুলিশ আমাকে অ্যারেস্ট করে প্রথমে আমাকে আঘাত করে, মানে পুলিশ ছিল না, তখন ছিল একটা পুলিশ লীগ বা দলকানা একটি আপনার আইন প্রশাসন আর শৃঙ্খলা বাহিনী বলতে পারেন। তো আমাকে অ্যারেস্ট করলো, আমাকে আঘাত করলো। এরপরে ধরেন 2022 সালে আমি যখন ছাত্রদল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক নির্বাচিত হই, তখন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একমাত্র সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের তৎকালীন সভাপতি সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা সারা বাংলাদেশে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের কমিটি করার জন্য বসি। তখন সেই খবর পেয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের, সেন্ট্রাল ছাত্রলীগের প্রেসিডেন্ট সাদ্দাম এবং প্রাইভেট ছাত্রলীগের নেতৃবৃন্দ আমার উপর হামলা করে, আমাকে মাথায় কুপিয়ে জখম করে ড্রেনে ফেলে রেখে যায়। এরকম সময়গুলো যে আপনারা পার করেছেন, এখন কি মনে হয় যে প্রতিশোধ নেওয়ার সময় আসছে? আপনারা কি প্রতিশোধ নিতে চান কিনা? দেখেন, আমরা আসলে প্রতিশোধ বা প্রতিহিংসার রাজনীতি চাই না। আমার উপরে ব্যক্তিগতভাবে যেই ছাত্রলীগরা হামলা করেছে নিষিদ্ধ সংগঠনে, তাদেরও আমি কোনো ধরনের আপনার প্রতিশোধ নিইনি। কারণ আমরা চাই বাংলাদেশকে একটা ইনক্লুসিভ বাংলাদেশ তৈরি করতে। আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী উনিও চায় একটি সবার আগে বাংলাদেশ, উনি স্লোগানে দিয়েছে আমরা একটা ইনক্লুসিভ বাংলাদেশ গড়তে চাই। সেখানে যদি আপনি প্রতিহিংসা রাখেন, তাতে ঘুরে ফিরে আগের রাজনীতি আসলো। আমরা এই ধরনের প্রতিহিংসামূলক রাজনীতি চাই না। এবং আপনারা দেখেন, একটু খেয়াল করে, আমরা ক্ষমতায় বলবো না, আমরা দায়িত্বে এসেছি, আমাদের সরকার প্রায় 4-5 মাস হয়ে গেছে। কোনো কোনো ক্যাম্পাস বাংলাদেশে বলতে পারবেন না যে কোনো ক্যাম্পাসে ছাত্রদল ক্যাম্পাস দখল করেছে, হল দখল করেছে, কোনো ছাত্র সংগঠনকে আঘাত করেছে, এটা দেখবেন না। বরঞ্চ আমার মাঝে মাঝে কি মনে হয় জানেন, আমরা এখনো বিরোধী দলেই আছি।
কারণ আমরা তো আসলে ক্ষমতা বা পাওয়ার শো করছি না, এবং আমরা করবো না। কেন করব না? আমরা ক্ষমতা শো করতে চাই না, পাওয়ার শো করতে চাই না, প্রতিশোধ নিতে চাই না। আমরা চাই শুধুমাত্র শিক্ষার্থীদের সেবক হয়ে কাজ করতে। আচ্ছা, আপনি যে সহিংসতার কথা বলছিলেন কিছুক্ষণ আগে, বাংলাদেশের রাজনীতিতে এই সহিংসতার যে সংস্কৃতি, এটার কারণ কি মনে হয় আপনার কাছে? নেপথ্যের কারণ হচ্ছে ফেসিবাদ, নেপথ্যের কারণ হচ্ছে ছাত্রলীগ। আপনার ছাত্রলীগ আওয়ামী লীগকে কখনোই দেখবেন না যে আপনার অসহিংস কোনো কার্যক্রম তারা করতে পারে, কখনোই দেখবেন না। কিন্তু আমাদেরকে যেহেতু জনগণ ম্যান্ডেট দিয়েছে রাষ্ট্রীয় ক্ষমতায়, রাষ্ট্রীয় দায়িত্বে আসার, ইনশাল্লাহ আমাদের নেতা এবং আমরা সেই সহিংস রাজনীতিকে পরিহার করে আমরা একটি অহিংস রাজনীতি আপনার বিনির্মাণ করবো ইনশাল্লাহ। আমি আরেক মিনিট বলবো, এই জুলাই আন্দোলন কিন্তু আমাদেরকে শিখিয়েছে যে এই অহিংস রাজনীতির বিরুদ্ধে আমাদের এই জনগণ কিন্তু এগুলো পছন্দ করছেন না, শিক্ষার্থীরা কিন্তু পছন্দ করছেন না। যদি পছন্দই করতেন তাহলে তো এই আপামর ছাত্র জনতার এই জুলাই আগস্টে গণঅভ্যুত্থান হতো না। সুতরাং আমরা এখান থেকে বেরিয়ে আসতে চাই, এবং আপনি দেখবেন জুলাই আগস্টের পরে তরুণদের মধ্যে কিন্তু রাজনীতি এবং রাষ্ট্র পরিচালনার একটি স্পিরিট বা ইচ্ছা তৈরি হয়েছে। সুতরাং আমরা এটাকে ধারণ করি, হ্যাঁ, এটা ধারণ করে আমরা চাচ্ছি অহিংস রাজনীতির প্ল্যাটফর্ম তৈরি করার জন্য। আপনার অভিজ্ঞতা জানতে চাই, মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দল বা রাজনীতিতে চ্যালেঞ্জ কি দেখেন? আসলে আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা পড়াশোনা করতে আসে, আমাদের কিন্তু কোনো সেশন জট নেই। আমরা কিন্তু নিয়মিত শিক্ষার্থীদের মধ্যেই আমরা আসলে পড়ি। আমি ওভারঅল সবার দৃষ্টিকোণ থেকে বলছি। সুতরাং এখানে আমরা সর্বপ্রথম যখন আমরা পড়াশোনা পাশাপাশি রাজনীতি শুরু করি, আমাদের তখন অনেক ধরনের চ্যালেঞ্জ নিতে হয়েছে। এখন মাশাআল্লাহ আমরা সারা বাংলাদেশে, যেহেতু প্রতিটা বিশ্ববিদ্যালয়ে আমাদের কমিটি রয়েছে এবং প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ছাত্রদলকে পছন্দ করে ভালোবেসে জাতীয়তাবাদী ছাত্রদলের পতাকা তলে এসে ছাত্র রাজনীতি করছেন, এখন আমাদের ওই ধরনের বড় ধরনের কোনো চ্যালেঞ্জ মনে হয় না। তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু বেসরকারি বিশ্ববিদ্যালয় কিন্তু একটি ট্রাস্টি বোর্ডের মাধ্যমে পরিচালিত হয়। সেই ট্রাস্টি বোর্ডটি কিন্তু আমরা জানি নন প্রফিটেবল অর্গানাইজেশন। কিন্তু আমরা মাঝে মাঝে কিছু কিছু বিশ্ববিদ্যালয়ে দেখি যে ট্রাস্টি বোর্ডরা এক প্রকার প্রফিটেবল অর্গানাইজেশনের মতো করে কাজ করে, অর্থাৎ রাতের আধারে বলেন অথবা নিজেদের স্বেচ্ছাচারিতাই বলেন, হঠাৎ করে শিক্ষার্থীদের টিউশন ফি বাড়িয়ে দেওয়া হয়, হিডেন চার্জ দেওয়া হয়। শিক্ষার্থীদের অধিকার নিয়ে কথা বলতে চাইলে বিভিন্ন ধরনের আপনার একাডেমিক শাস্তির ব্যবস্থা রয়েছে। এই ধরনের বিষয়গুলো আমি মনে করি শিক্ষার্থীদের জন্য এবং ছাত্র দলে যেহেতু আমরা এই ধরনের ভয়েস রেজ করি, শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করি, এগুলো নিয়ে যখন আমরা কাজ করি অনেক সময় চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হয়। আমাদের একাডেমিক যে শিক্ষা দীক্ষা আমাদের, সেটা চ্যালেঞ্জের মুখে পড়তে হয়। তা আমরা এই অর্গানাইজড ওয়েতে ইউজিসির মাধ্যমে কথাবার্তা বলে আমরা চাচ্ছি এই বিষয়গুলো নিয়ে কাজ করতে, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব এবং প্রতিটা ক্যাম্পাসে আমরা শিক্ষার পরিবেশ বজায় রেখে আমরা ছাত্র রাজনীতি করব। সুতরাং যদি কোনো বিশ্ববিদ্যালয় আমাদের ছাত্র রাজনীতি বন্ধ অথবা ছাত্র রাজনীতি করার প্রতিবন্ধকতা সৃষ্টি করে, মাঝে মাঝে আমাদের করার চেষ্টা করে, যেটা আমাদের এক ধরনের চ্যালেঞ্জ, তাহলে আমরা বলতে চাই বাংলাদেশ সংবিধান, বাংলাদেশ সরকার আমাদের ছাত্র রাজনীতি করার অধিকার দিয়েছে। আর আপনি যদি বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি প্রতিবন্ধকতা সৃষ্টি করেন, তাহলে আপনার জাতীয় নেতৃত্ব তৈরি হবে কিভাবে? জাতীয় নেতৃত্ব ছাড়া তো আপনি একটা দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবেন না। সুতরাং এই ধরনের চ্যালেঞ্জের মুখে আমাদের পড়তে হয় এবং আমরা এগুলো মোকাবেলা করেই রাজনীতি করেছি এবং ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল। আমি আরেকটি জোর দাবি জানাই, প্রত্যেকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আপনার ছাত্র সংসদ থাকা উচিত। অলরেডি একটা দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ রয়েছে, তো এরকম প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সংসদ থাকা উচিত এই কারণেই যাতে ছাত্ররা তাদের অধিকার নিয়ে বিশ্ববিদ্যালয়ে কথা বলতে পারে, যাতে প্রতিটা বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি হয়। নেতৃত্ব শূন্য যদি বাংলাদেশ হয়ে যায়, তাহলে আগামী দিনের বাংলাদেশ পরিচালনা করবে কারা? একই সাথে দুইটা প্রশ্ন করতে চাই এই বিষয়ে। ছাত্র সংসদ যেগুলোতে আছে সেগুলোতে যেই ছাত্র সংগঠনের লোকজন ছাত্র সংসদে বেশি পদ পায় বা মূল পদগুলো পায়, তারাই তো সেখানে বাংলাদেশের সেই ছাত্র সংসদগুলোতে তার নিজের দলের একটা প্রভাব খাটানোর চেষ্টা করে। তাহলে কি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে, যদি আমি আপনার দলের কথা বলি বা শিবিরের কথা বলি বা যেই দলের কথাই বলি, তাদের লোকজন যদি পদগুলোতে বসে, সেখানে কি তাদের আধিপত্য বাড়বে না তখন? দেখেন, আপনি যদি বলেন আধিপত্যর যে বিষয়টা, আধিপত্য বিস্তার তো জাতীয়তাবাদী ছাত্রদল করবে না, সেটা প্রমাণ তো লাস্ট 4 মাস আমরা দিয়েছি। রাষ্ট্রীয় দায়িত্ব আসার পরে কোনো সেই ক্ষমতাশীল দলের
ছাত্র সংগঠন ক্যাম্পাসে হল দখল করেনি, সিট বাণিজ্য করেনি, আপনি দেখাতে পারবেন না। এই প্রথম ছাত্রদল তার নজির সৃষ্টি করেছে, গেস্টরুম কালচার প্রথা বিলুপ্ত করেছে। সুতরাং আমরা জাতীয়তাবাদী ছাত্রদল ছাত্র সংসদ ইলেকশন যদি হয়, আমরা আমাদের কোনো প্রভাব বিস্তার করব না, সেটা আমি আপনাকে না, দায়িত্ব নিয়ে বলতে আমি পারি। বলি, ধরেন ছাত্রদল বিজয় লাভ করলো না বেসরকারি বিশ্ববিদ্যালয়েতে, মানে ছাত্র সংসদে আর কি, ছাত্র শিবির বা অন্য কোনো ছাত্র সংগঠন তারাও তো করতে পারে। আমার প্রশ্নটা হচ্ছে ওই দলের আধিপত্য বাড়বে কিনা তখন? আপনি যদি শব্দটা বলবেন না, কারণ জাতীয়তাবাদী ছাত্রদল অনেক জনপ্রিয় একটা ছাত্র সংগঠন। সুতরাং আমি আশাবাদী বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ছাত্র সংগঠনে ইনশাল্লাহ আমরা জয়লাভ করব, গুপ্ত বাহিনীর ষড়যন্ত্র ছাড়া। সুতরাং আধিপত্যের কথা যদি বলেন, আমি মনে করি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টেন্ডেন্সিটা একটু ডিফারেন্ট পাবলিক বিশ্ববিদ্যালয়ের সাথে। সুতরাং কোনো আধিপত্য বিস্তারের সুযোগ আমি দেখছি না ব্যক্তিগতভাবে, যেহেতু বেসরকারি বিশ্ববিদ্যালয়ে রাজনীতির সাথে আমি দীর্ঘদিন যাবৎ জড়িত। যেই ধরনের কোয়ালিটি এডুকেশন আমাদের প্রতিটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে দেওয়া উচিত, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় ওই ধরনের কোয়ালিটি এডুকেশন দিচ্ছে না। শিক্ষার্থীদের যে পরিমাণ টিউশন ফি নেওয়া হচ্ছে, সেই পরিমাণ সার্ভিস দেওয়া হচ্ছে না। উন্নত বিশ্বের সাথে সামঞ্জস্য রেখে, মিল রেখে যেই ধরনের সিলেবাস প্রোভাইড করা উচিত, সেই ধরনের সিলেবাস প্রোভাইড করা হচ্ছে না। শিক্ষার্থীদের এবং নারী শিক্ষার্থীদের যেই ধরনের সিকিউরিটি, নিরাপত্তা দেওয়া উচিত, সেই ধরনের নিরাপত্তা দেওয়া হচ্ছে না। একটি বিশ্ববিদ্যালয়ে আধুনিক লাইব্রেরি যেরকম থাকা উচিত, প্রতিটি বিশ্ববিদ্যালয়ে সেরকম আপনি আধুনিক লাইব্রেরি পাবেন না। এখন এই কথাগুলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কোন প্ল্যাটফর্মে বলবে? আমি আপনাকে প্রশ্ন সেই প্ল্যাটফর্মটাই ছাত্র সেই সংসদ হবে। প্ল্যাটফর্মটা আমি আপনাকে যদি প্রশ্ন করি, আপনি কিন্তু আমার মতো একই কথা বলবেন। ছাত্র সংসদের একটা প্ল্যাটফর্ম থাকলে শিক্ষার্থীরা মিলে কথা বলতে পারবে। সেখানে ছাত্রদল, ছাত্র শিবির বা যে কোনো ছাত্র সংগঠনের নেতৃত্ব আসতে পারে, অথবা শিক্ষার্থীরাও নেতৃত্ব আসতে পারে, এসে ছাত্রদের অধিকার নিয়ে কাজ করবে। আপনার শিক্ষার্থীরা যদি মনে করে ছাত্রদলকে ভোট দিবে না, দিবে না। যদি মনে করে অন্য কোনো ছাত্র সংগঠনকে ভোট দিবে না, দিবে না। কিন্তু শিক্ষার্থীদের ভয়েস রেজ করার জন্য, শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ থাকা উচিত, এবং ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করার জন্য হইলো থাকা উচিত। ছাত্রদলে যেভাবে নেতৃত্ব গড়ে তোলা হয়, এই তৈরি করার যে প্রক্রিয়াটা, এটা কতটা কার্যকর মনে হয়? আমার মনে হয় যে এটা মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক বেশি কার্যকর। কারণ আপনার যদি কার্যকর নাই হতো, তাহলে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী ছাত্রদল এত বড় হতো না, এবং দক্ষিণ এশিয়ার ভিতরে আপনার জনপ্রিয় ছাত্র সংগঠন হতো না। কিন্তু এই প্রক্রিয়াগুলো আরও ডেভেলপ করা উচিত। বর্তমান সময় উপযোগী আরও বেশ কিছু কার্যক্রম, পদক্ষেপ আমাদের নেওয়া উচিত বলে আমি মনে করি। আপনি একটা বাক্য মাঝখানে বললেন যে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন। একই রকম কথা আমরা ছাত্রলীগের কাছ থেকে শুনেছি, তারাও বলতো দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্রলীগ। আপনি বলছেন দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন ছাত্র দল। প্রশ্ন হচ্ছে, কিসের ভিত্তিতে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ বলছেন? আপনি যদি বলতে পারেন নেতৃত্বের ভিত্তিতে, আপনি যদি বলতে চান আপনার সংখ্যার ভিত্তিতে, আপনি যদি বলতে চান সারা বাংলাদেশের ভিতরে, আপনি দেখবেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল যে সংখ্যাটা করে, সেটার পরিমাণ মিনিমাম 30 লাখের উপরে। সুতরাং আপনি যদি এত মানুষ যেই ছাত্র সংগঠনের সাথে সম্পৃক্ত, অথবা যেই ছাত্র সংগঠনের কর্মী, অবশ্যই আপনাকে সেটাকে আপনার জনপ্রিয় ছাত্র সংগঠন বলতে পারেন। আপনি আপনার ভলিউমের উপরে ডিপেন্ড করে তো আপনি একটা কি বলে এটাকে, একটা আপনি রেজাল্ট দিতেই পারেন। মানে তার মানে কি এরকম যে যখন যেই দল ক্ষমতায় থাকবে তাদের ছাত্র সংগঠন সর্ববৃহৎ? না, আমি এটা বলবো না। আমি বলবো যেই ছাত্র সংগঠন সবচেয়ে বেশি শিক্ষার্থীদের সেবক হয়ে কাজ করতে পারবে, এবং সবচেয়ে বেশি জনপ্রিয় হবে, শিক্ষার্থী বান্ধব কর্মসূচি দিতে পারবে, এবং যে সংগঠনের ভিতরে সর্বোচ্চ বেশি ছাত্ররা কানেকশন থাকবে, ছাত্ররা কর্মী হিসেবে কাজ করবে, সেই সংগঠনকে আপনি সর্ববৃহৎ ছাত্র সংগঠন বলতে পারেন, জনপ্রিয় ছাত্র সংগঠন বলতে পারেন। ছাত্রদল সবচেয়ে বেশি শক্তিশালী কোন জায়গায়, একই সাথে ছাত্রদল সবচেয়ে দুর্বল কোন জায়গায়? আমি মনে করব জাতীয়তাবাদী ছাত্রদল সবচেয়ে বেশি শক্তিশালী তার আদর্শে। কখনোই জাতীয়তাবাদী ছাত্রদল তার আদর্শচ্যুত হয়নি, এবং জাতীয়তাবাদী ছাত্রদল সুশৃঙ্খল, এবং আমি বলবো জাতীয়তাবাদী ছাত্রদল আপনার শৃঙ্খলা বজায় রাখা একটি ছাত্র সংগঠন। এই জায়গায় জাতীয়তাবাদী ছাত্রদল খুবই শক্তিশালী। আর দুর্বলতা যদি আপনি বলেন, এখনো পর্যন্ত জাতীয়তাবাদী ছাত্রদলের কোনো দুর্বলতা
আমার চোখে পড়েনি। সুতরাং আমি এটা নিয়ে ভাবিও নি, আর এই জন্য আমি আপনাকে এটা নিয়ে কিছু বলতে পারছি না। নাকি নিজের দল এই জন্য বলছেন না? না, আমরা আত্মসমালোচনা করতে পারি, আমরা আত্মসমালোচনা নিতেও পারি। কারণ আপনি যদি একজন সুস্থ রাজনীতিবিদ হতে চান, আপনাকে সমালোচনা করতে হবে, নিতে হবে। একমাত্র জাতীয়তাবাদী দল আপনি দেখবেন যে এই দলে শুধু আত্মসমালোচনা করে। আমাদের একজন মন্ত্রী মহোদয়, আমাদের একজন নেতৃবৃন্দ যদি কোনো ভুল করে, আমরা কিন্তু সেটা নিয়ে আলোচনা করি, সমালোচনা করি। কিন্তু অন্য কোনো রাজনৈতিক দলে দেখবেন না যে আপনার নিজের দলের কোনো কর্মীকে নিয়ে, নেতাকে নিয়ে, আপনি সরকারে যারা দায়িত্বে আছে এদেরকে নিয়ে সমালোচনা করে আপনি পাবেন না। কিন্তু আমাদের আমরা মধ্যে কিন্তু পাবেন। মানে যেটা খেয়াল করি আসলে প্রত্যেকটা সংগঠনের একই অবস্থা, যে যে আপনি যেমন ছাত্র দল করেন, ছাত্র দলের ভেতরে যদিও এখন বলছেন যে আত্মসমালোচনার সুযোগ আছে, আসলেও কি আত্মসমালোচনা করেন? মানে সাধারণত যেটা হয় যে নিজের দল কোনো ভুল করলেও সেটার পিছনে হাজারটা যুক্তি দিয়ে দেখানো হয় যে না এটা ঠিক আছে। এটা আসলে কি পদ বাঁচানোর জন্য কিনা? আচ্ছা, আমি আপনাকে, এই যে আপনি বললেন যে দেখছেন না, এই যে একটু আগে বলছেন কিন্তু প্রশ্ন করার মাধ্যমে, আপনি দেখছেন না, এটা আপনার স্বাধীনতা, আমি দেখছি এটা আমার স্বাধীনতা। তো এটাই হচ্ছে মূলত এই যে জাতীয়তাবাদী দল, যে ক্ষমতায় থাকলে আলোচনা করলে এই আত্মসমালোচনাগুলো নয়, এটা আমি আপনার আজকের আলাপনের মাধ্যমে প্রমাণ দিলাম। পাশাপাশি আমি আপনাকে অনুরোধ করব, আপনি জাতীয়তাবাদী দলের যারা মোটামুটি নেতৃত্ব স্থানে রয়েছে, এরকম 100 জনের ফেসবুক আইডি আপনি ঘাটবেন বা পরিচালনা আপনি দেখবেন আর কি। আপনি দেখবেন এখানে আপনি 100 জনের আইডির ভিতরে আপনি মিনিমাম 30 থেকে 50% পাবেন যে আমাদের দলের যদি কেউ ভুল করে বা সরকারের যদি কেউ ভুল করে সেগুলো সমালোচনা করে। আপনি এটা নিজে দেখবেন, তারপর অন্তত অনুষ্ঠানের বাইরে হলে একদিন আমাকে বলবেন, জি ভাই আমি দেখেছি এবং পেয়েছি। আচ্ছা, বিগত 17 বছর আপনারা ক্ষমতার বাইরে ছিলেন, ছাত্রদল এখনকার মতো স্বাভাবিক পরিস্থিতি পার করেনি। তো সেই জায়গা থেকে ছাত্রদল কি এই 17 বছরে বিশেষ কোনো শিক্ষা নিয়েছে? জি, আমরা এই ধরনের শিক্ষা পেয়েছি, শিক্ষা নিয়েছি এবং তা আমরা এক্সিকিউশনও করছি। আমাদের আমাদের দলের এবং আমাদের ছাত্রদলের বিশেষ করে আমাদের পলিসি হচ্ছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যা করেছে আমরা তা করব না। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ প্রত্যেকটি ক্যাম্পাসে অন্য কোনো ছাত্র সংগঠনকে রাজনীতি করতে দেয়নি। আমরা প্রত্যেকটি ক্যাম্পাসে অপর ছাত্র সংগঠনগুলোকে আমরা রাজনীতি করার সুযোগ দিব, তারা আমাদের ভাই। আমরা কোনো ক্যাম্পাসে গেস্ট কালচার প্রথা রাখবো না, আমরা কোনো টেন্ডার বাণিজ্যে যাব না, আমরা কোনো সহিংসতায় যাব না, আমরা ক্যাম্পাসে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখবো, আমরা ক্যাম্পাসে সকলের বাক স্বাধীনতা আমরা বজায় রাখবো। এই ধরনের শিক্ষাগুলো আমরা যেহেতু করতে পারিনি, আমরা ভুক্তভোগী, আমরা চেয়েছি বা আমরা শিক্ষার্থীদেরকে বলেছি এবং আমরা জাতির উদ্দেশ্যে বলেছি, আমরা যদি রাষ্ট্রীয় দায়িত্ব বা ক্ষমতায় যেতে পারি আমরা এগুলো করব না। আমরা সেগুলো বিগত 4 মাসে 5 মাসে আমরা প্রমাণ করেছি, ইনশাল্লাহ আমরা সামনেও করব। অর্থাৎ যে বিষয়গুলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ফ্যাসিবাদ কায়েমের মাধ্যমে করেছে আওয়ামী লীগ, আমরা সেই কর্মকাণ্ডগুলো করব না। শিক্ষার্থীদের অসুবিধা হবে আমরা করব না, শিক্ষকদেরকে অসম্মানিত করবে সেই জিনিসগুলো আমরা হতে দিব না। এবং লাস্ট 2 বছর আপনি খেয়াল করে দেখবেন, ইন্টিরিয়াম গভর্নমেন্টের সময় কিন্তু কিছু কিছু ছাত্র সংগঠন কিছু কিছু বাজে কাজ করেছে, বাজে কালচার তৈরি করেছে, যেটার মধ্যে অন্যতম হচ্ছে মব কালচার। ছাত্রদল একমাত্র মব কালচারের বাইরে ছিলেন এবং আমরা রাষ্ট্রীয় দায়িত্বে আসার পরেও আমরা কোনো মব কালচার করিনি এবং আমরা করব না। আচ্ছা, আপনি যেটা বললেন যে বিশ্ববিদ্যালয়ে গণরুম গেস্ট রুম কালচার ছাত্রলীগ করেছে, আপনারা করবেন না, এটা আপনি বলছেন। শুধু কিন্তু ছাত্রলীগ এই- না, ছাত্র শিবিরও করেছে। আচ্ছা, ঠিক আছে। ছাত্রলীগের মুখোশ ধরে আপনার অহরহ প্রমাণ রয়েছে কিন্তু আমাদের কাছে, ছাত্রলীগের মুখোশ ধরে তারা গেস্ট রুমে বেশি অত্যাচার করত, নিজেকে শিবির কিন্তু তিনি নিজেকে প্রচার করতে হবে, জাহির করতে হবে সে একজন ছাত্রলীগ, সুতরাং সে আরো বেশি আপনার নির্যাতন করতে গেস্ট আচ্ছা, রুমে। কিন্তু এই 17 বছরের আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল, অভিযোগটা তো আপনাদের দিকেও আছে যে গণরুম গেস্ট রুম কালচারে ছাত্রদল জড়িত ছিল। দেখেন, আপনি এই অভিযোগ এখন দিচ্ছেন না, তখন কিন্তু আমরা 17 বছর আগে যখন রাষ্ট্রীয় ক্ষমতা ছিল আমাদের প্রজন্মের ছাত্রদল কিন্তু ছিল না। এটা গেল 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যেটা এখন বলছেন সেটা কিন্তু ধরে নিই যে আমরা লাস্ট 4-5 মাস যত ভালোই থাকি না কেন, তারপরে কিন্তু আমাদের নামে প্রোপাগান্ডা, মিথ্যা অপপ্রচার চালানো হয়। ওইটা প্রপাগান্ডা। হ্যাঁ, ওইটা অবশ্যই প্রোপাগান্ডা। ছাত্রদলের নামে শুরু থেকে শেষ পর্যন্তই আপনার প্রোপাগান্ডা ছাড়ানো হয়। তবে কিছু কিছু জায়গায় আমাদেরও কিন্তু ভুল রয়েছে, কিছু কিছু জায়গায়, অল্প কিছু জায়গায় আমাদের ভুল রয়েছে। যখনই আমাদের সংগঠন সেই ভুলগুলো দেখতে পায় তখনই কিন্তু সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়। আমরা কিন্তু স্বীকার করি সে আমাদের ছাত্রদলের কর্মী বা নেতা এবং আমরা তাকে সাংগঠনিক ব্যবস্থা নেই। একমাত্র জাতীয়তাবাদী ছাত্রদল কোনো কর্মী বা নেতা ভুল করলে স্বীকার করে সাংগঠনিক ব্যবস্থা নেয় এবং আমরা প্রশাসনকে বলি মামলা নেওয়ার জন্য এবং অ্যারেস্ট করার জন্য। এটা আপনি অন্য কোনো ছাত্র সংগঠনে পাবেন না।
আমি আপনাকে এরকম ইতিহাস দেখাতে পারবো। আমাদের মধ্যে ভুল হবেই, আমরা তো ফেরেশতা না, আমাদের ভুল ত্রুটি আছে, বাট সেটা খুবই লিমিটেড, এবং ভুল ত্রুটি হওয়ার পর আমরা ব্যবস্থা নেই, সেটা সাংগঠনিকভাবেও নেই, সেটা প্রশাসনিকভাবেও নেই। আপনাদের কমিটি আসলে কিভাবে হয় জানতে চাই ছাত্রদল। আমাদের ছাত্র দলের যে সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, উনি নিজে এটাকে উনার টিমের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে উনি সিলেকশন কমিটিও করে থাকেন, উনি ইলেকশন কমিটিও করে থাকেন, অর্থাৎ কাউন্সিলিংয়ের মাধ্যমে কমিটি করে থাকেন। বাট যেই মাধ্যমে করেন না কেন, উনি খুব স্বচ্ছ প্রক্রিয়ায় আমাদের ছাত্রদল কেন্দ্রীয় সংসদের কমিটিগুলো করে থাকেন। এবং মাঝে মাঝে দেখা যায় যে অনেক সময় সার্বিক ইনক্লুসিভভাবে কমিটি করা হয়, কখনো কখনো একটি দুটি প্রতিষ্ঠানের মাধ্যমে কেন্দ্রীয় সংসদের কমিটি করা হয়। তা আমরা আসলে এটা আমাদের একটি প্রাণের দাবি। আপনি যে প্রশ্ন করলেন, এই প্রশ্নের মাধ্যমে বলতে চাই, আমাদের এবারের যে ছাত্রদল কেন্দ্রীয় কমিটি হবে, আমরা আশা রাখছি আমাদের একমাত্র সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান, ইতিপূর্বে এইভাবে অনেকগুলো কমিটি হয়েছে, এবার একটি ইনক্লুসিভ কমিটি হবে বলে আমরা বিশ্বাস করছি। দুই তিনটা অভিযোগ বরাবরই আসে ছাত্র দলের কমিটি গঠন নিয়ে, প্যানেল ধরে কমিটি দেয়া, যে তুমি তো সভাপতি ক্যান্ডিডেট, তোমার প্যানেলে ভালো সাধারণ সম্পাদক নাই, এক প্যানেল ধরে একটা বিষয় থাকে। আবার থাকে যে কে কোন ভাইয়ের লোক। তো এই বিষয়গুলো কিন্তু আলোচনায় আসে অনেক সময় কমিটি গঠনের ক্ষেত্রে। পরে অভিযোগ শোনা যায় যারা পদ বঞ্চিত হয় তারা এইগুলো কথাগুলো তখন ফাঁস করেন, আগে বলেন না। তো এই সংস্কৃতিটা কি ছাত্রদের আসলেও আছে কিনা, বা থাকলে কিভাবে কাজ করে এটা? দেখেন না, আপনি যেগুলো শুনেছেন সেগুলো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, প্যানেলেরটা আমি কখনো শুনিনি। ভাইয়ের যে বিষয়গুলো থাকে থাকতে পারে আমাদের, ধরেন যেহেতু আমরা বর্জুয়া দল, আমাদের অবশ্যই ছাত্রদলে আমাদের মধ্যে প্রতিযোগিতা রয়েছে, প্রতিদ্বন্দ্বিতা না। প্রতিযোগিতা করতে গিয়ে আমরা হয়তো বা কিছু ভাইরা একসাথে সংগঠিত হয়ে রাজনীতিটা করে, এইভাবে আপনি ভাইয়ের হিসেবে একটা বলতে পারেন। তবে আমাদের মানে আমি আমি যতদিন যাবৎ বুঝেছি, রাজনীতি শিখেছি, রাজনীতি করেছি, আমরা সবাই মনে করি আমরা সবাই জিয়া পরিবারের লোক, আমরা সবাই জাতীয়তাবাদী আদর্শের, জাতীয়তাবাদী দলের কর্মী। আমাদের যদি কোনো ভাই থাকে সেটা জনাব তারেক রহমান। সুতরাং আমরা এইভাবে দেখছি, এইভাবেই করছি। কিন্তু আপনি যেগুলো বললেন সেগুলো কিছু কিছু ক্ষেত্রে হতে পারে, ও সেটা প্রতিযোগিতার ক্ষেত্রে, প্রতিদ্বন্দ্বিতা না, প্রতিহিংসা না। কারণ আপনি যখন নেতৃত্বে আসতে চাইবেন, ডেফিনেটলি আপনাকে বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে তো করতে হবে, তাই না? আপনি কেন অন্যদের চাইতে আলাদা? আপনাকে কেন নেতৃত্ব দেওয়া হবে? আপনি নেতৃত্বে আসলে সংগঠন এবং শিক্ষার্থীদের পাশে থাকতে পারবেন, কাজ করতে পারবেন, সংগঠনকে শক্তিশালী করতে পারবেন। অবশ্যই তাহলে আপনাকে ওই ধরনের কার্যক্রম পরিচালনা করতে হবে। আপনি যদি কার্যক্রম পরিচালনা করতে চান, তাহলে আপনাকে তো অবশ্যই একটা সংখ্যা লাগবে, সেটাকে আপনি ভাই বলতে পারেন। তবে আমরা বুঝি ভাই বলতে একজনই, যিনি আমাদের ভাইয়া, আমাদের অভিভাবক জনাব তারেক রহমান। ছাত্র দল তো আসলে ছেলে মেয়ে সবার জন্যই, কিন্তু এখন পর্যন্ত ছাত্র দলে সভাপতি বা সাধারণ সম্পাদক পদে কোনো নারী কি এসেছে? যদি না এসে থাকে, কেন আসেনি? আচ্ছা, আপনি দেখবেন ছাত্র দলের কেন্দ্রীয় সংসদে যে নারী নেতৃত্ব, আপনি যেটা বলতে চাচ্ছেন প্রেসিডেন্ট সেক্রেটারি, দেখেন সামাজিকভাবে বাংলাদেশের কিছু প্রত্যেকটি সমাজ বলেন, পরিবার বলেন, নারীদের জন্য কিছু রেস্ট্রিকশন বা প্রতিবন্ধকতা কিন্তু রয়েছে। সেটা আমি মনে করবো একটি অন্যতম কারণ। কারণ কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি সাধারণ সম্পাদক হওয়া একটি স্বপ্নের মতো বিষয়। সুতরাং ওই জায়গায় যাওয়ার জন্য আপনাকে অনেক ঘাত প্রতিঘাত আপনাকে কি ফেস করতে হয়। সেটা করার জন্য একটি নারী বা একটা নারী শিক্ষার্থী যে ধরনের সময় এবং প্রতিবন্ধকতা ফেস করে, যে ধরনের এনার্জি বা পারিবারিক সাপোর্ট, সামাজিক সাপোর্ট, সেটা আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে এটা একটি অসম্ভব। এটাই আমি মনে করব মূলত কারণ। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কিন্তু সেই স্পেস দিতে চায়। কিভাবে দিতে চায়? আমি যদি আমার সংগঠনের কথা বলি, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলে আমি বিগত 1 বছরে সারা বাংলাদেশে আমরা প্রায় 4/3 বিশ্ববিদ্যালয় কমিটি কিন্তু আমরা করে ফেলেছি। আপনি বললেন যে স্পেস দিতে চায়, তাহলে কি এতদিন স্পেস দেন নাই কেন? আমি বলছি দিতে চাই বলতে দিচ্ছি। আমরা বেসরকারি বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় প্রায় সারা বাংলাদেশে, ঢাকা সহ আমরা 90টি বিশ্ববিদ্যালয় প্রায় কমিটি গঠন করেছি। আপনার সুপার 5-এর নেতৃত্বে ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়গুলো যেখানে আমরা নারী নেতৃত্ব পেয়েছি, আমরা সাংগঠনিক সম্পাদক, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ফার্স্ট জয়েন্ট সেক্রেটারি করেছি। প্রেসিডেন্ট সেক্রেটারি করার মতো আমাদের ইচ্ছা ছিল, আমাদের বলেছিও, কিন্তু পারিবারিক বা সামাজিক প্রতিবন্ধকতার জন্য তারা হয়ে ওঠেনি। তার মানে আপনি যদি যোগ্য নারী পাননি সভাপতি সেক্রেটারি? আমরা যোগ্য নেতৃত্ব পাই, কিন্তু সামাজিক এবং পারিবারিক প্রতিবন্ধকতার জন্য
তারা সেই জিনিসটি পেয়ে ওঠে না। আমরা যদি বলি এবার যে আপনার আমাদের পপুলার বিশ্ববিদ্যালয়ের মেডিকেল কলেজের যে আপনার কমিটি হয়েছে, সেখানে আমাদের পপুলার মেডিকেল কলেজের ছাত্রদলের প্রেসিডেন্ট কিন্তু একজন নারী নেতৃত্ব, সামান্তা, আমাদেরই খুব প্রিয় ছোট বোন। এরপর আপনি এবার দেখেন সংসদে যদি আপনি দেখেন নারী সংরক্ষিত আসনে ছাত্রদলের বর্তমান এবং সদ্য সাবেক যারা নেত্রী ছিলেন, আমরা কিন্তু তাদেরকে প্রোভাইড করেছি। না, সেটা তো ভিন্ন বিষয়। ভিন্ন বিষয় হলেও রানিং একজন ছাত্রদলের নেত্রী, কেন্দ্রীয় ছাত্রদলের জয়েন্ট সেক্রেটারি, সে কিন্তু মাননীয় সংসদ সদস্য হয়েছে। তার মানে ছাত্রদল থেকে বা বিএনপি থেকে আমরা সবসময় চাই, আমাদের উপরে এরকম নির্দেশনা রয়েছে, বিশেষ করে জনাব তারেক রহমানের নির্দেশনা রয়েছে, আমরা নারী নেত্রীদেরকে আমাদের এগিয়ে দিতে হবে। আমরা এগিয়ে দিতে চাই, কিন্তু পারিবারিক এবং সামাজিক প্রতিবন্ধকতার জন্য অনেক সময় নারী শিক্ষার্থীরা ছাত্রদলের প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য যেই ধরনের ইফোর্ট দিতে হয়, সেই ধরনের ইফোর্ট তারা আসলে দিতে পারে না। আপনারা যারা ছাত্রদলের বিভিন্ন পদে আছেন, সারা বাংলাদেশে অসংখ্য জায়গায় তৃণমূল পর্যন্ত আপনাদের পদ আছে, কমিটি আছে। প্রত্যেকটা কমিটিতেই অসংখ্য লোকজন থাকে, সভাপতি সহ সহসভাপতি সহ বিভিন্ন পদে থাকে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যারা ছাত্রদলের কমিটিতে কখনোই আসতে পারেনি বা কোনো পদেই নাই, কিন্তু তারা ছাত্রদল করে, তারা ছাত্রদলকে কি দেয়, অথবা পদ ছাড়াই ছাত্রদল থেকে যখন বিদায় নেয়, আসলে তারা কি নিয়ে ফেরে, তাদের ভবিষ্যৎ কি? আপনি যেহেতু ছাত্রদল একটা অনেক বড় সংগঠন, সবাই তো নেতৃত্ব পাবে না। আর ছাত্রদল আপনাকে কিছু দিবে, সেটা তো ছাত্রদল আপনাকে বলে নাই। আপনি ছাত্রদল, আমি ছাত্রদল করতে আসছি আপনার জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে দেশের এবং জনগণের এবং শিক্ষার্থীদের সেবা করার জন্য। এটা তো কোনো প্রফিটেবল অর্গানাইজেশন না। সুতরাং নেতৃত্বের প্রতিযোগিতা থাকে, সকলে নেতৃত্ব আসতে পারে না। যারা আসতে পারে এরাও যোগ্য, যারা আসতে পারে না তারাও যোগ্য। আপনি যদি কোনো কর্মকাণ্ড করতে চান বা সংগঠনকে কিছু দিতে চান, অথবা শিক্ষার্থী বা দেশ বা জনগণকে দিতে চান, আপনি পদে থাকলেও দিতে পারবেন, পদে না থাকলেও দিতে পারবেন। পদে থাকলে কাজ করা সহজ হয়, পদে না থাকলে কাজ করা একটু কঠিন হয়। সুতরাং আপনাকে দেওয়ার কথা বলে ছাত্রদল আপনাকে ছাত্রদল করতে বলছে না। সুতরাং এখানে দেওয়া না দেওয়া, পাওয়া না পাওয়ার কোনো হিসেব নাই। আপনি যদি সাংগঠনিক দৃষ্টিকোণ থেকে দেখেন, আপনার ছাত্রদলে পায়নি এরকম অসংখ্য নেতৃবৃন্দ রয়েছে যারা যুব দলের নেতৃত্ব পেয়েছে, স্বেচ্ছাসেবক দলের নেতৃত্ব পেয়েছে। কারণ দল সাংগঠনিকভাবে, কিন্তু আমি আপনাকে বলছি, আপনি যখন দলের জন্য কাজ করবেন, দল কিন্তু সেই বিষয়গুলো মনে রাখেন। আপনাকে ছাত্রদলে দিতে পারেনি, যুবদলে দিচ্ছে, যুবদলে দিতে পারেনি, স্বেচ্ছাসেবক দলে দিচ্ছে, মূল্যায়ন কিন্তু করছে। আপনার কাছে কি মনে হয় কিনা যে সাধারণ শিক্ষার্থীরা ধীরে ধীরে রাজনীতি বিমুখ হচ্ছে? যারা ছাত্র দল করে বা অন্যান্য সংগঠন করে, শুধু তারাই করে, কিন্তু সাধারণ শিক্ষার্থী আসলে যারা নিরপেক্ষ চিন্তা ভাবনা নিয়ে থাকে, তারা আসলে রাজনীতি বিমুখ হচ্ছে, মানে রাজনীতির প্রতি আগ্রহ হারাচ্ছে, এটা মনে হয় কিনা? দেখেন, আপনি সাধারণ যে শব্দটা ব্যবহার করলেন, এটা শোনার পর আমার একটা হাসি পেয়েছে। কেন? সাধারণ শিক্ষার্থীদের ব্যানারটাকে গুপ্ত সংগঠন শিবির একদম পচায়া গলায় ফেলে দিছে। কিছু হলে সাধারণ শিক্ষার্থী, কিছু হলে সাধারণ রুগী, কিছু হলে সাধারণ রিক্সা চালক, কিছু হলে সাধারণ শিক্ষক, অর্থাৎ এই সাধারণ শব্দটাকে আর অসাধারণ বানায় ফেলছে। এখন এটা সাধারণ শব্দ নাই। সাধারণ শিক্ষার্থী বললে সাধারণ শিক্ষার্থীরা হাসে। কারণ আমরা কি দেখলাম, 5ই আগস্টের পরে থেকে এখন পর্যন্ত সাধারণ শিক্ষার্থীর নামে প্রত্যেকটি ক্যাম্পাসে যারা আন্দোলন সংগ্রাম করেছে এবং ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ চেয়েছে, ঠিক তার 1 সপ্তাহ পরে, 15 দিন পরে, 1 মাস পরে আমরা কি দেখলাম, ওই ছেলেটি ওই ক্যাম্পাসের ছাত্র শিবিরের হয় সভাপতি আর না হয় সাধারণ সম্পাদক। একবার চিন্তা করতে পারেন, একটি ছাত্র সংগঠনের ক্যাম্পাসে সভাপতি সাধারণ সম্পাদক হওয়ার পরে সে সাধারণ শিক্ষার্থীর ব্যানারে সে বলছে আমি ছাত্র রাজনীতি ক্যাম্পাসে নিষিদ্ধ চাই। কত বড় মুনাফিকি একবার চিন্তা করতে পারেন, কত বড় গুপ্তকারী রাজনীতিবিদ তারা। তার মানে সাধারণ শিক্ষার্থীরা যে চায় না, এই কথাটি আমার মনে হয় কোন সাধারণ শিক্ষার্থীরা, আমি যদি আপনাকে প্রশ্ন করি আপনি নিজে উত্তর দিতে পারবেন না। শিক্ষার্থীরা আসলে ছাত্র রাজনীতি বিমুখ না, শিক্ষার্থীরা আসলে সাধারণ রাজনীতিটাকে চায়। কিন্তু আমরা দীর্ঘ ফ্যাসিবাদের সময় শিক্ষার্থীরা যেভাবে নিপীড়িত হয়েছে, শোষিত হয়েছে, যেভাবে সহিংসতা দেখেছে, তারা সেই রাজনীতি শিক্ষার্থীরা চায় না। শিক্ষার্থীরা সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে যে গুপ্ত রাজনীতি, মুনাফিকি রাজনীতি চর্চা হয়, শিক্ষার্থীরা সেই রাজনীতি চায় না। আমি আপনাকে ছোট্ট একটি কথা বলি, আপনি ডাকসু ইলেকশনের সময় খেয়াল করে দেখবেন, শিবির একটা কথা বলেছে কি, আমরা জামাতের
লেজুর ভিত্তিক রাজনৈতিক ছাত্র সংগঠন নয়, বলেছে না, পত্রপত্রিকা রয়েছে, টকশোতে রয়েছে। দেখেন কত বড় মুনাফেক। ডাকসু ইলেকশনের ঠিক কিছুদিন পরেই আমাদের যে জাতীয় ইলেকশনটি গেল, ডাকসু যারা নেতৃত্বে এসেছে আপনার ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে, নীলক্ষেতের মাধ্যমে, তারা কিন্তু জামাতের প্রত্যেকটি সমাবেশে গিয়ে ভোট চেয়েছে। তার মানে কি, তারা লেজুর ভিত্তিক ছাত্র সংগঠন। তো তারা মুখে বলবে একটি, কাজকর্মে করবে আরেকটি। দেখেন তাদের আরেকটি মুনাফিকি দেখে, আমি আর 1 মিনিট সময় নিব। এদের মুনাফিকি নিয়ে আলোচনা করলে এরকম 3টা আলাপনের অনুষ্ঠান করতে হবে। দেখেন তারা এই যে রিসেন্টলি তারা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে হাইপ তোলার চেষ্টা করলো। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে সাদিক কায়েমকে আমন্ত্রণ জানানো হয়েছে গেস্ট হিসাবে। কত বড় মুনাফেক, কত বড় মিথ্যাবাদী। হ্যাঁ, এই ধরনের নেতা যদি ছাত্র রাজনীতির সাথে সম্পৃক্ত থাকে, তাহলে কেন শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি করবে? কি শিখবে? আমরা কি দেখলাম, রিউমার স্ক্যানারের মাধ্যমে এবং আমরা বিভিন্ন পরবর্তীতে মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোনো প্রোগ্রামে তাকে দাওয়াত করা হয়নি। তাকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পাশে একটা ইউনিয়ন রয়েছে, অক্সফোর্ড ইউনিয়ন, সেই ইউনিয়নের ভিতরে তারা জুলাই আগস্ট নিয়ে একটা প্রোগ্রাম করেছে। সেই প্রোগ্রামে সে বক্তব্য দিয়েছে, অর্থাৎ প্রোগ্রামটি তারা আয়োজন করেছে, প্রোগ্রামটির জন্য তারা ওই কক্ষটি ভাড়া নিয়েছে, তারা প্রোগ্রাম করেছে। কিন্তু কত বড় মিথ্যাবাদী, তারা বলছে যে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে ইনভাইট করা হয়েছে। সুতরাং এই ধরনের মুনাফিকি এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সহিংস রাজনীতি থেকে ছাত্র সংগঠন, শিক্ষার্থীরা ছাত্র রাজনীতি থেকে বিমুখ হতে চায়। তারা এই ধরনের রাজনীতি দেখতে চায় না। পাশাপাশি বেদবি রাজনীতি, জুলাই আগস্টের একটি কিন্তু বড় আকাঙ্ক্ষা ছিল, পরিবর্তন ছিল কিনা বলেন? এই পরিবর্তনের মধ্যে কি কি পরিবর্তন ছিল? দেশের পরিবর্তন, বাক স্বাধীনতার পরিবর্তন, ছাত্র রাজনীতির পরিবর্তন। আমরা জুলাই আগস্টের মাধ্যমে কি দেখলাম? আমরা দেখলাম মুনাফিকের কিছু রাজনীতি, ছাত্র নেতৃত্বের আবির্ভাব হলো। অর্থাৎ আগে ছিল ছাত্রলীগ, হঠাৎ করে দেখলাম 5ই আগস্টের পরে তারা শিবির। দেখলাম কিনা? এদের পথ ছিল, সাদিক কায়েমের পথ ছিল, ফরাদের পথ ছিল। আরেকটা কি দেখলাম? কিছু বেদবের জন্ম নিয়েছে। এই যে ডারবি নাসিরের মতো ব্যক্তিত্ব, বেদব। তারা যদি রাজনীতিতে মানে ক্রমশে যদি বেদবি করতে থাকে, তাহলে কি তরুণ নেতৃত্বকে অ্যাকসেপ্ট করবে আপনার মনে হয়? রাজনীতি করতে গেলে একটা শিষ্টাচারের মধ্যে আসতে হবে, নম্রতার মধ্যে আসতে হবে, ভদ্রতার মধ্যে আসতে হবে, ম্যাচুরিটির মাধ্যমে আসতে হবে। সেটা কি মনে করেন এই নেতৃত্বের মধ্যে রয়েছে? এই যে আপনার হান্নান মাসুদ, কেন তরুণরা রাজনীতি করবে? এদের জন্য তরুণরা রাজনীতিতে বিমুখ হচ্ছে। হান্নান মাসুদ টকশোতে 5ই আগস্টের পরে কি বললো? তার গ্রামের ভিতরে সবচাইতে যেই ছোট ঘরটি, টিনের ঘরটি, সেটা হচ্ছে তার। কি পরে? টিনের চাল দিয়ে পানি পড়ে। আমরা কি দেখলাম? সে হান্নান মাসুদ এখন কোটি কোটি টাকার মালিক। তাহলে কি হলো? আগের সে কালচার রয়ে গেল। অর্থাৎ ছাত্রলীগ যা করছে, আপনার তদবির বাণিজ্য, টেন্ডার বাণিজ্য করে টাকা পয়সা উপার্জন করেছে, তাহলে এখন এই হান্নান মাসুদ তাই করতেছে। আমরা সার্ভিস আলমকে কি দেখলাম? আমি সার্ভিস আলম বলি না, মানুষজন বলে। সার্ভিস আলমকে কি দেখলাম? আমরা দেখলাম সে কি বললেন, সেও বললেন সে অনেক সময় টাকা দিতে না পেরে, হ্যাঁ, খাবার দাবার কষ্ট করেছে। তার এলাকার ভিতরে তার বাবা হচ্ছে বাবা চাচা মিলে 3 বিঘা সম্পত্তির মালিক। কিন্তু আমরা এখন কি দেখছি 5ই আগস্টের পরে? সে শত শত গাড়ি নিয়ে এলাকায় শোডাউন দিচ্ছে। সে কোটি কোটি টাকা তার ইলেকশনে খরচ করছে। সে আপনার দামি ফ্ল্যাটে থাকছে। কিভাবে থাকছে? কোত্থেকে আসলে টাকা? এখন সে আবার তার স্টেটমেন্ট চেঞ্জ করছে যে তার পূর্বপুরুষ নাকি অনেক বড় লোক ছিলেন। তাহলে আমরা কোনটা বিশ্বাস করব? 5ই আগস্টের আগে বললেন 3 বিঘা সম্পত্তি তার বাবা এবং চাচার, অর্থাৎ তার বাবা পেয়েছে 1.5 বিঘা সম্পত্তি, তারা আবার 2 ভাই না 3 ভাই, সেটা ভাগ করলে আরো কম হবে। আর এখন সে বলছে তাদের কোটি কোটি টাকা সম্পত্তি। এই যে আপনার শিশু উপদেষ্টা, কি জানি নাম শিশু উপদেষ্টার, আসিফ মাহমুদ, সে কি বলছে? তারা 5,000 কোটি টাকার মালিক। ষড়যন্ত্র করে দুদক বলছে, দুদককে তাকে তার বিরুদ্ধে তদন্তের জন্য নামানো হয়েছে। এই 5,000 কোটি টাকা নাকি তার নর্মাল টাকা। এই শিশু উপদেষ্টা আপনি 5ই আগস্টের আগে দেখেন স্যান্ডেল পরে আর জিন্সের প্যান্ট পরে ঘুরতো। সে এখন 5,000 কোটি টাকার মালিক। তাহলে কেন আপনার শিক্ষার্থীরা রাজনীতিতে আসবে? সে একই তো কালচার রয়ে গেছে। বিষয়টা কি এরকম না? আপনি এই জুলাই আগস্টের আন্দোলনে সবচেয়ে বেশি রক্ত দেওয়া সংগঠন কিন্তু জাতীয়তাবাদী ছাত্রদল। প্রায় 1.5 শতাধিক নেতৃবৃন্দ শহীদ হয়েছে। আপনি দেখেন তো ছাত্রদলের একজন নেতৃত্ব এরকম হাজার হাজার কোটি টাকা ইনকাম করেছে, আপনি একটু দেখাতে পারবেন না। সুতরাং শিক্ষার্থীরা ছাত্রদলের রাজনীতি চায়, কিন্তু ওই ধরনের মুনাফেক, গুপ্ত, সহিংস এবং ধান্দাবাজ এবং দুর্নীতিবাজদের ছাত্র রাজনীতি চায় না। আচ্ছা, আপনাদের যে রাজনৈতিক প্রতিপক্ষের যে বিষয়টা, যে এখন বিশেষ করে এখন তো ছাত্রলীগ নাই, সেক্ষেত্রে ছাত্রদল এবং ছাত্র শিবিরের কথাও যদি বলি, শুধু এই 2টা দলই না, সব মিলিয়ে আসলে প্রতিপক্ষ যে রাজনৈতিক দলটা আছে,
তাদের সাথে সুস্থ সম্পর্ক রাখা যায় কিনা, রাখার জন্য আপনার পরামর্শ কি? আমার পরামর্শ হচ্ছে, আমরা জাতীয়তাবাদী ছাত্রদল, যেহেতু এখন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেই, সুতরাং জাতীয়তাবাদী ছাত্রদল সর্ববৃহৎ ছাত্র সংগঠন, আমরা সবার সাথে মিলেমিশে একসাথে আসলে আমরা রাজনীতিটা করতে চাই। আমরা সবাইকে রাজনীতি করার সুযোগ দিতে চাই। শুধু একটি মাত্র ছাত্র সংগঠনের প্রতি আমার পরামর্শ রয়েছে, আর প্রত্যেকটি ছাত্র সংগঠন ঠিক আমাদের সাথে কাঁধে কাঁধ হাতে হাত মিলিয়ে ছাত্র রাজনীতি করছে ইতিমধ্যে, সেটা হচ্ছে শিবিরকে নিয়ে। শিবিরকে নিয়ে আমাদের কিছু পরামর্শ রয়েছে। দয়া করে আপনার মুনাফিকের রাজনীতি ছাড়েন, দয়া করে আপনার অপপ্রচারের রাজনীতি ছাড়েন, দয়া করে আপনার বট বাহিনীর রাজনীতি ছাড়েন। আপনি কি জানেন শিবিরের এবং জামাতের যতগুলা বট আইডি আছে তাদের ততগুলা বাংলাদেশে ভোটও নাই? আপনি কি জানেন একটি বট আইডি দিয়ে একটি গালি দিলে 1 টাকা দেওয়া হয়? তাদেরকে এগুলো ছাড়তে হবে, তাদেরকে মুনাফিকি ছাড়তে হবে, তাদেরকে গুপ্ত প্রক্রিয়া ছাড়তে হবে। আজকে জুলাই আগস্টের আন্দোলনের পরে আপনার এই ফ্যাসিবাদ মুক্ত হওয়ার পরেও আপনি দেখবেন শিবিরের এখনো পর্যন্ত প্রত্যেকটি ক্যাম্পাসের কমিটি ঘোষণা করা হয়নি। আমি আপনার এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আকুল আবেদন জানাচ্ছি, পরামর্শ দিচ্ছি, একটি সাম্য, মানবিক এবং ইনক্লুসিভ রাষ্ট্র বিনির্মাণে এবং প্রত্যেকটি ক্যাম্পাসে সকল ছাত্র সংগঠন একসাথে রাজনীতি করার আলোকে আমি তাদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা 2012 সাল থেকে আজকে দিন পর্যন্ত প্রত্যেকটি ক্যাম্পাসের আপনারা কমিটিগুলো প্রকাশ করবেন। আগেরগুলো করবেন, বর্তমানগুলো করবেন। আপনার সকল জায়গায় আপনি প্রকাশ্যে আসেন, প্রকাশ্যে এসে আপনি রাজনীতি করেন, আমাদের সাথে কাঁধে কাঁধ মিলে রাজনীতি করেন। শিক্ষার্থীদের কাছে যান, শিক্ষার্থীদের সেবক হয়ে কাজ করার চেষ্টা করেন, জনগণের সেবক হয়ে কাজ করার চেষ্টা করেন। আপনাদের মুনাফিকি, গুপ্তগিরি এবং আপনাদের অপপ্রচার এবং মিথ্যা যেই প্রোপাগান্ডা, সেগুলোকে আপনাকে ছাড়তে হবে। আপনি এই যে কিছুদিন আগে দেখবেন, আপনি এটা গুগলে সার্চ দিলে পাবেন, জাস্টিস ফর হাদি একটি পেজ আপনার ওপেন করা হয়েছিল, বিভিন্ন ধরনের এটা দিয়ে প্রোপাগান্ডা ছাড়ানো হয়েছে। এই যে আপনার এক সপ্তাহ অথবা 10 দিনের মধ্যে এই পেজটি হঠাৎ করে হয়ে গেল ভয়েস অফ সাদিক কায়েম, নাম পরিবর্তন হয়ে গেল। মানে বিষয়গুলো কি বুঝতে পারছেন? সুতরাং আমি অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো রয়েছে আমাদের ভাতৃপ্রীতি, তারা আমরা মিলে সম্মিলিতভাবে ছাত্র রাজনীতি করব। শুধু শিবিরের ক্ষেত্রে এই পরামর্শগুলো রইল, আপনারা মিথ্যাচার, প্রোপাগান্ডা, মুনাফিকি ছেড়ে আপনাদের সকল কমিটি প্রকাশ্যে এনে আপনি ছাত্র রাজনীতি করেন। আপনাকে আমি আরেকটি কথা আজকে বলে রাখি, এই আলাপন স্টুডিওতে আর্কাইভে থেকে যাবে, শিবির কোনোদিন এই কমিটিগুলো প্রকাশ করবে না। কেন করবে না জানেন? ছাত্র শিবিরের 2012 থেকে এই 26 পর্যন্ত যদি কমিটিগুলা ক্যাম্পাসে ঘোষণা করা হয়, জেলা ইউনিটগুলো ঘোষণা করা হয়, আপনি ম্যাক্সিমামই দেখবেন ছাত্রলীগের কোনো বড় নেতা, ইভেন কি আপনি আওয়ামী লীগের বড় নেতা পাবেন। সুতরাং আওয়ামী লীগের যে বিচার হচ্ছে বা হবে, প্রত্যেকটা শিবিরের নেতা এবং জামাতের নেতা ফেসে যাবে, এই জন্য তারা প্রকাশ করবে। আপনাদের নিজেদের মধ্যে গুপ্ত শিবির থাকতে পারে কিনা সন্দেহ হয়? হ্যাঁ, হতেই পারে। ছাত্রলীগের ভিতরে যেহেতু ঢুকেছিল, ছাত্রদল একটা বড় প্ল্যাটফর্ম থাকতেই পারে, বাট আমরা চেষ্টা করি ফিল্টারিং করে নেওয়ার জন্য। এটা একটা ডেঞ্জারাস পরিবেশ তৈরি হবে খুব রিসেন্টলি, দেখবেন ছাত্র রাজনীতিতে যদি গুপ্ত এই মুনাফিকি তারা না ছাড়ে। আমরা গুপ্ত রাজনীতির বিরুদ্ধে আসি এবং থাকবো ইনশাল্লাহ। এগুলাকে অ্যাভয়েড করে এই নতুন বাংলাদেশে এগুলা শিক্ষার্থীরা পছন্দ করছে না। আপনি যা করবেন আপনি তাই বলবেন। এদের কমিটিগুলো যদি প্রকাশ্যে আনতে পারে, আপনি ম্যাক্সিমাম দেখবেন ছাত্রলীগের বড় নেতা এবং এরা দেখবেন ফেসে যাবে, এর জন্য এরা করবে না। এই বর্তমান বিএনপি সরকারের 4.5 মাস প্রায় হয়ে গেল। 4.5 মাসে বিএনপির কার্যক্রমকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? ভালোটাও বলবেন, সমালোচনাটাও বলবেন। আমি অবশ্যই সমালোচনা করব, কিন্তু সমালোচনা যদি নাই থাকে আমি কিভাবে করব? যেরকম আমি উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিতে গেলে আলোচনাটা হয়ে যাবে। বাংলাদেশের ইতিহাসে কোনো রাজনৈতিক দল, বিএনপিও তো এর আগে ক্ষমতায় আসছে না, এবারের মতো নির্বাচনী ইস্তিহারে যে ইস্তিহারগুলো দেওয়া হয়েছে, প্রথম 60 দিনেই প্রত্যেকটা ইস্তিহার বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে, এই ধরনের সরকার আপনি পাবেন না। এইবারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ইস্তিহারে যতগুলা ইস্তিহার দিয়েছে, প্রত্যেকটা ইস্তিহার উনি প্রথম 60 দিনে পালন করার উদ্যোগ নিয়েছে। আপনি কি নিয়ে সমালোচনা করবেন? উনি মাননীয় প্রধানমন্ত্রী হওয়ার পরে উনি প্রোটোকল ভেঙে সাধারণ জনগণের সাথে মিশার চেষ্টা করছে, আপনি কি নিয়ে সমালোচনা করবেন? উনি ক্ষমতায় আসার পরে উনার যুব সংগঠন, স্বেচ্ছাসেবক সংগঠন, ছাত্র সংগঠনকে উনি কোনো ধরনের স্পেস দিচ্ছে না, সচিবালয়ে ঢুকতে দিচ্ছে না, আপনি কি নিয়ে সমালোচনা করবেন? প্রথম 100 দিনে এই সরকার 100টি ভালো কাজের উদ্যোগ নিয়েছে, আপনি কি নিয়ে সমালোচনা করবেন? সুতরাং আমি আপনাকে বলবো, সমালোচনা আমরা নিজেরা করব,
সমালোচনা বিরোধী দলও করবে। সমালোচনা সেটা হইতে হবে যৌক্তিক। যৌক্তিক সমালোচনা নেওয়ার মতো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতৃবৃন্দর সেই মন মানসিকতা রয়েছে। আপনারা যৌক্তিক সমালোচনা করুন, আমাদের ভুলগুলো ধরিয়ে দিন, আমরা ভুলগুলো আমাদের দলকে ধরিয়ে দিচ্ছি বা দিব, কিন্তু অযৌক্তিকভাবে প্রোপাগান্ডা বা মিথ্যা প্রোপাগান্ডা ছড়াবেন না। যেমন ধরেন, আপনাকে আমি আরেকটা ছোট্ট উদাহরণ দিই। আমি ছাত্র রাজনীতি, ছাত্রদল করছি দেখে আমি বলবো না, আমি একজন নাগরিক হিসেবে বলবো। আমি কিন্তু এখন সাধারণ নাগরিক বলিনি, কেন জানেন? ওই যে সাধারণ শব্দটাকে পচিয়ে ফেলা হয়েছে। একজন শিক্ষিত নাগরিক হিসেবে আমি বলবো, বাংলাদেশের ইতিহাসে বাজেট ঘোষণা হওয়ার পরে দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি হয়নি, সেটা আমি আজকের মানে এই বাজেটের আগে কখনো দেখিনি। এই প্রথম জনাব তারেক রহমানের সরকার আসার পরে, বাজেট ঘোষণা হওয়ার পরে আপনি দেখবেন একটি দ্রব্যের মূল্য কিন্তু বৃদ্ধি পায়নি। তার মানে আপনি এই সরকারকে স্বাগত জানাবেন না? কিন্তু দেখেন, সমালোচনা যে শব্দটি আপনি বললেন, এই জন্য আমার মাথায় আসলো, আমাদের একটি বিরোধী দল রয়েছে, আমি এদেরকে মূলত মুনাফিকের দলই বলবো। এরা আপনার এই বাজেট নিয়ে সমালোচনাগুলো ছাড়লেন না। সেটা যদি যৌক্তিক সমালোচনা হইতো অবশ্যই আমরা নিতাম। কি অযৌক্তিক সমালোচনাগুলো করলো? তারা বলছে সিগারেটের দাম বাড়লো কেন? তারেক রহমান জবাব দে। মদের দাম বাড়লো কেন? তারেক রহমান জবাব দে। আমরা মাদক মুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই, অথবা আমরা জনগণের জীবনযাত্রার ব্যয় কমবে সেই ধরনের বাজেট দিতে চাই, সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে তারা একটি মানে অযৌক্তিক বিষয় নিয়ে তারা রাজপথে মিছিল করছে, মিটিং করছে। আপনার বাংলাদেশের আমাদের অর্থনীতিবিদরা রয়েছে না, বিভিন্ন ধরনের যারা নাম করা অর্থনীতিবিদ রয়েছে, তারাও দেখবেন এই বাজেটকে স্বাগত জানিয়েছে, শুধুমাত্র এই মুনাফিকের দল ছাড়া। সুতরাং এই সরকার এই 100 দিনে বা 4 মাসে যেই কর্মকাণ্ডগুলো পরিচালনা করেছে, আপনি দেখবেন প্রত্যেকটা পরিকল্পনা এবং আপনার প্রত্যেকটা কার্যক্রম আপনার সাধুবাদ দেওয়ার মতো। তবে হ্যাঁ, আজকের অনুষ্ঠানের মাধ্যমে বলে রাখছি, যদি সমালোচনা করার মতো কোনো বিষয় ভবিষ্যতে সরকার করেন, অবশ্যই আমরা আপনার সচেতন নাগরিক হিসেবে, ছাত্রনেতা হিসেবে আমরা সমালোচনা করব। আগামী 10 বছরে বাংলাদেশের রাজনীতিতে তরুণদের আধিপত্য বা তরুণরা কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবেন? আমরা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে আমরা দেখেছি জেনজিদের একটি বিশাল ভূমিকা ছিল। আমি মনে করি আগামী 10 বছরে বা তরুণ নেতৃত্বের বা রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আপনার ব্যাপক একটি পরিবর্তন আসবে এবং ব্যাপক একটি অংশগ্রহণ হবে বলে আমি বিশ্বাস করি। এবং সেই আকাঙ্ক্ষায় কিন্তু জুলাই আন্দোলন, ইনশাল্লাহ এটা পর্যায়ক্রমে বাড়তে থাকবে। এবং আগামী দিনে অন্য দল কি করবে আমি জানি না, জাতীয়তাবাদী দল এবং জাতীয়তাবাদী দলের অভিভাবক জনাব তারেক রহমান তরুণদেরকে সেই স্পেস দেওয়ার জন্য ওনার একটি বিরাট পরিকল্পনা রয়েছে, এবং সেটা আপনারা আস্তে আস্তে দেখতে পাবেন এবং দৃশ্যমান হবে। আগামী 10 বছরে ছাত্র দলকে কোথায় দেখতে চান? কোন পরিবর্তন সহ দেখতে চান, বা আপনি ছাত্র দলকে কোথায় নিয়ে যেতে চান? আমি এখানে আপনার প্রশ্নটা অনেকটা মানে মূল্যায়ন ভিত্তিক হয়ে গেছে আর কি। তো এখানে আমি শেষের অংশটুকু যদি নেই, আমি ছাত্র দলের ছোট ছোট 2টা জায়গায় দায়িত্বে রয়েছি। আমি যদি এর চাইতে বড় কোনো দায়িত্বে আসতে পারি, তাহলে আমি ছাত্রদল বর্তমান যে পজিশনে রয়েছে এটাকে আরও আপডেট করার জন্য, আরও ভালো পজিশনে নেওয়ার জন্য আমি ব্যক্তিগতভাবে আমার কিছু পরিকল্পনা রয়েছে। আমি প্রথমেই আমাদের ছাত্রদলের একটি গঠনতন্ত্র রয়েছে, সেই গঠনতন্ত্রটিকে আপনার আমাদের সাংগঠনিক অভিভাবকের পরামর্শক্রমে, দলীয় সিনিয়র নেতৃবৃন্দদের পরামর্শক্রমে সেই গঠনতন্ত্রকে সময়োপযোগী করার চেষ্টা করব। সেই গঠনতন্ত্রটিকে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত সেই গঠনতন্ত্রের আলোকে সাজানোর চেষ্টা করব। মেন্টরশিপ প্রোগ্রাম চালু করব, লিডারশিপ কোর্স চালু করব, তৃণমূলের নেতৃবৃন্দদেরকে মূল্যায়ন করার বেশি চেষ্টা করব, তৃণমূল এবং কেন্দ্র থেকে দক্ষ নেতৃত্ব তৈরি করার চেষ্টা করব, নেতৃবৃন্দদেরকে দক্ষতা, রাজনৈতিক দক্ষতা এবং অর্থনৈতিক সক্ষমতা বৃদ্ধি করার চেষ্টা করব। প্রত্যেকটি ক্যাম্পাসে ছাত্র দলের সাধারণ শিক্ষার্থীদের জন্য ছাত্র দলের হেল্প ডেস্ক চালু করার চেষ্টা করবো, যাতে শিক্ষার্থীরা কোনো সমস্যায় পড়লেই ছাত্রদল পাশে গিয়ে দাঁড়াতে পারে। স্টুডেন্টদের জন্য বা শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট লিগ্যাল এইড এবং রাইট সেল গঠন করব। আপনার প্রত্যেকটি ক্যাম্পাস আমরা চেষ্টা করব আপনার শেডু ক্যাবিনেট বা পার্লামেন্ট প্রথা চালু করার জন্য, যাতে শিক্ষার্থীরা এখান থেকে গড়ে তোলার একটি প্রসেস আমরা করার চেষ্টা করব। আমি যদি নেতৃত্বে আসি, অবশ্যই আপনার তৃণমূলকে বেশি প্রাধান্য দেওয়ার চেষ্টা করব। আল্লাহ যদি আমাকে আরও কোনো বড় জায়গায় মানে সুযোগ দেয় মহান আল্লাহ তাআলা, এবং আমার দল যদি আমাকে মনে করে যে আমাকে দিয়ে আরও কাজ করাবে, তাহলে সেই ক্ষেত্রে ছাত্রদলকে আরও বেশি
বর্তমানে অবশ্যই সুশৃঙ্খল এবং আপনার সুশৃঙ্খল রয়েছে। এটাকে আরও বেশি সুশৃঙ্খল করার জন্য চেষ্টা করব। ছাত্রদলকে সবসময় সাধারণ শিক্ষার্থীদের সেবক হয়ে কাজ করার জন্য উদ্বুদ্ধ করব। প্রত্যেকটি ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বা পরিবেশকে আপনার সক্ষম রাখার চেষ্টা করব। প্রত্যেকটি ক্যাম্পাসে শিক্ষার্থীদের সেবক হয়ে ছাত্রদলকে কাজ করার নির্দেশনা দিব। প্রত্যেকটি ক্যাম্পাসে গণতান্ত্রিক প্রক্রিয়াকে বা পরিবেশ আমরা বজায় রাখবো এবং ছাত্রদল যাতে আপনার একটি আইকনিক ছাত্র সংগঠনে রূপান্তরিত হয়, সেই ধরনের যত ধরনের কার্যক্রম রয়েছে আমি বিশেষ করে যদি কাজ করার সুযোগ পাই সেই জিনিসগুলো করার চেষ্টা করব। খুব অল্প কথাই বলবেন, ছাত্রদলে 2-3টা পয়েন্ট বলতে পারেন যে কোন সংস্কারটা বেশি প্রয়োজন যেটা এখন ছাত্রদলে নাই। ছাত্রদলে আমরা মনে করি আমাদের গ্লোবালি একটা অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলা প্রয়োজন। গ্লোবালি একটা অ্যালামনাই নেটওয়ার্ক গড়ে তোলা খুবই প্রয়োজন। আমি মনে করি ছাত্রদলের আপনার থিঙ্ক ট্যাঙ্ক তৈরি করা আমি মনে করি খুব বেশি প্রয়োজন এবং আমি যদি আবার কাজ করার সুযোগ পাই এই বিষয়গুলো নিয়ে কাজ করা আমার প্রচণ্ড ইচ্ছা রয়েছে। এবং আরেকটা সর্বশেষ কথা বলে দিব, একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করার সাথে সাথে সে কিন্তু অনেক ধরনের হেজিটেশনে ভোগে, ফ্রাস্ট্রেশনে ভোগে। কেন? প্রফেশনাল লাইফে যাওয়ার জন্য। প্রফেশনাল লাইফে গেলে সে কীভাবে ভালো করবে তার জন্য বিভিন্ন ধরনের ট্রেনিং কোর্স করানোর চেষ্টা করব এবং বিশেষ করে জব ফেয়ার করার চেষ্টা করব, যে জব ফেয়ারের মাধ্যমে শিক্ষার্থীরা তার প্রফেশনাল লাইফের সাথে ইন্টারাকশন হওয়ার সুযোগ থাকবে। আপনার এই প্রত্যাশাগুলো আছে এবং আপনি সুযোগ পেলে করবেন। আগামী 10 বছরে আপনি বিন্দু নিজেকে ব্যক্তিগতভাবে এবং রাজনৈতিকভাবে কোন জায়গায় দেখতে চান? আমি যদি বলি মহান আল্লাহ তাআলার কাছে আমি চাই এবং আপনাদের দোয়া চাই, আমি বিন্দু সবসময় চাই জাতীয়তাবাদী দলের এবং জিয়া পরিবারের একনিষ্ঠ কর্মী হয়ে আসলে আমি থাকতে চাই। কখনোই যাতে এর বাইরে আমি কোনো চিন্তা করি না এবং এর বাইরে অনেক কিছু আমি হতেও চাই না। আমি কর্মী হয়ে থাকতে চাই, কর্মী আছি, কর্মী থাকতে চাই এবং জাতীয়তাবাদী দলের সৃষ্টি কিন্তু আজকের আমি এই বিন্দু, আমি জাতীয়তাবাদী দলের কর্মী হয়ে থাকতে চাই। আপনি আজকের বিন্দু সমুদ্রে রূপান্তর হন, এই প্রত্যাশা রইল আপনার প্রতি। শেষ করছি আমরা, একেবারেই শেষ মুহূর্তে চলে আসছি। দর্শক দেখছিলেন আলাপন আজকের পর্ব। অতিথি হিসেবে ছিলেন বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সাধারণ সম্পাদক রাজিবুল ইসলাম তালুকদার বিন্দু। দেখা হবে পরবর্তী আলাপনে, থাকবে নতুন কোনো অতিথি। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর।